আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি শাহিন স্যার যথারীতি হাজির হয়ে গেলাম সাধারণ জ্ঞানের ক্লাস নিয়ে। আজকে আমরা ২২তম ক্লাস করব এবং আমাদের প্রশ্ন আজকে ৩৫টি থাকবে অবশ্যই। প্রশ্ন আজকের ৩৫টি প্রশ্ন দিয়ে আমাদের প্রশ্ন শুরু হবে ৭৩৬ থেকে শুরু করে ৭৩৬ থেকে শুরু করে ৭৭০ পর্যন্ত এই ৩৫টি প্রশ্ন আজকের দিনে আমরা পড়ব এবং অবশ্যই যথারীতি পর্যাপ্ত পরিমাণ প্রয়োজনীয় ব্যাখ্যা এবং প্রাসঙ্গিক তথ্য জেনে নেব। তাহলে দেরি করব না, শুরু করে দিব ক্লাস। আ সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তাহলে দেরি না করে ক্লাস শুরু করি। আজকের দিনের ১ম প্রশ্ন। আজকে আমরা ক্লাসের শেষ প্রশ্নটা পড়ব সেটার নাম্বার হবে ৭৭০। মানে আমরা আ অনেক দূর কিন্তু এগিয়ে এসেছি ১০০০ প্রশ্নের জার্নিতে। তো আজকের দিনের ১ম প্রশ্ন, রাষ্ট্রপ্রধান না হয়েও কোন ব্যক্তি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করতেন? সাধারণত রাষ্ট্রপ্রধান না হলে রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করা যায় না। একজন ব্যক্তি যখন রাষ্ট্রের প্রধান থাকেন তখনই তিনি অন্যান্য দেশে এবং বহির্বিশ্বে রাষ্ট্রের প্রধান হিসেবে সে মর্যাদা পান, প্রোটোকল পান। কিন্তু বিশ্বে এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি ২০০১ সালে মারা গিয়েছেন। তিনি আদতে কোনো স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন না। কিন্তু একটা সংগঠনের প্রধান হয়ে তিনি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করতেন। প্রশ্ন হচ্ছে যে তিনি আসলে কে? উত্তরটা হচ্ছে ইয়াসির আরাফাত। ইয়াসির আরাফাত তিনি ছিলেন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও এর পিএলও এর চেয়ারম্যান ছিলেন। পিএলও কি? ফিলিস্তিনিকে স্বাধীন করার যে সংগঠনগুলো আছে, যে আন্দোলন আছে, তার মধ্যে অন্যতম প্রধান বা প্রধানতম হচ্ছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন। তো এই পিএলও এর চেয়ারম্যান ছিলেন ইয়াসির আরাফাত। তিনি ২০০১ সালে চিকিৎসাধীন অবস্থায় ফ্রান্সের প্যারিসে মারা যান। মৃত্যুর আগ পর্যন্ত তিনি রাষ্ট্রপ্রধানের মর্যাদা ভোগ করেছেন। তো এই প্রশ্নটা যথারীতি যে ১০০০ প্রশ্ন রাখছি আমরা, সবই গুরুত্বপূর্ণ। এই জন্যে প্রত্যেকটা প্রশ্নই আমাকে বলতে হয় যে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরের প্রশ্নে আমরা একটি প্রণালী থেকে প্রশ্ন রেখেছি যে ইংলিশ চ্যানেল কার সঙ্গে কাকে যুক্ত করেছে? ইংলিশ চ্যানেল কার সাথে কাকে যুক্ত করেছে, এটাই হচ্ছে প্রশ্ন। তো ইংলিশ চ্যানেল এটা ব্রিটেনের কাছের একটা চ্যানেল। ব্রিটেনকে ফ্রান্স থেকে আলাদা করেছে। এখানে প্রশ্ন হচ্ছে যুক্ত করেছে কাকে? প্রশ্ন এটা, ইংলিশ চ্যানেল যুক্ত করেছে কাকে? তো আমি আপনাকে বলছি ইংলিশ চ্যানেল এটা হচ্ছে ব্রিটেন। এটা কি? ব্রিটেন। আর এটা হচ্ছে ফ্রান্স। ব্রিটেন থেকে ফ্রান্সকে পৃথক করেছে। এটা হচ্ছে ইংলিশ চ্যানেল। হ্যাঁ, আর এই পাশের এইটার নাম হচ্ছে ডোভার প্রণালী। ডোভার প্রণালী এটা উত্তর মহাসাগর, আর এইটা আটলান্টিক। এটা হচ্ছে ইংলিশ চ্যানেল। ঠিক আছে, তো এবার দেখেন তো, উত্তর মহাসাগরকে আটলান্টিক মহাসাগরের সঙ্গে যুক্ত করেছে ইংলিশ চ্যানেল, আর পৃথক করেছে ব্রিটেন থেকে ফ্রান্সকে। এখানে ডোভার প্রণালীর একটা কথা আছে। তো এইখানে যদি উত্তর সাগর না থেকে যদি হতো যে আটলান্টিকের সঙ্গে ডোভার প্রণালীকে যুক্ত করেছে, তাও সঠিক উত্তর হতো। তবে যেহেতু মানে প্রণালীর চেয়ে সাগর অবশ্যই বড়, তো সাগরই আমরা ধরবো। যে আটলান্টিক থেকে উত্তর মহাসাগরকে যুক্ত করেছে দুটি জিনিস, একটি হচ্ছে চ্যানেল আর একটি প্রণালী। চ্যানেলের নাম ইংলিশ চ্যানেল আর প্রণালীর নাম ডোভার প্রণালী। মানে একই পথ, এই মাথার নাম ডোভার প্রণালী আর এই অংশের নাম ইংলিশ চ্যানেল।
এই হচ্ছে ব্যাপার, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে এই প্রশ্ন এখান থেকে আমরা অন্ততপক্ষে 4টা প্রশ্ন অ্যান্সার পেয়ে গেলাম, বুঝছেন? দেখেন ইংলিশ চ্যানেল যুক্ত করেছে কাকে কাকে, উত্তর ও দক্ষিণ, উত্তর মহাসাগরের সঙ্গে আটলান্টিককে, এটা একটা। আবার একই ইংলিশ চ্যানেলের এখানে যদি থাকতো ডোভার প্রণালী, ডোভার প্রণালী, তাহলেও অ্যান্সার এটাই হতো, ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি। পরের প্রশ্নে যাব আমরা। পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল কোনটি? পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল, কৃত্রিম মানে কি? কৃত্রিম মানে মানুষ কর্তৃক খননকৃত, ঠিক আছে? মানুষ কর্তৃক খননকৃত মানে মানুষ খুঁড়েছে, এটাকে খাল বলে। খাল আর প্রণালীর মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে মানে বেসিক মিল হচ্ছে দুটি, মানে খাল এবং প্রণালী দুটি দুটি বৃহৎ জলরাশিকে যুক্ত করে, এটা হচ্ছে মিলের দিক। আর অমিলের দিক হচ্ছে প্রণালী ন্যাচারালি সৃষ্টি হয় আর খাল মানুষ তৈরি করে। খাল কেটে কুমির আনে না মানুষ, খাল কেটে কুমির আনে। একটু খেয়াল করি, পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল পানামা খাল। অনেকে অ্যান্সার দু একজন করছেন পানামা খাল, পানামা খাল, কিন্তু পানামা খাল ভুল অ্যান্সার। পানামা খাল নয়, পানামা খাল কৃত্রিম খাল অবশ্যই। পানামা খাল, সুয়েজ খাল, গ্র্যান্ড খাল এগুলো কৃত্রিম, মানুষ তৈরি করেছে। তবে এখানে আপনাকে দেখতে হবে যে কৃত্রিম কথাটা বলেছে এবং বলছে বৃহত্তম, গভীরতম নয়। যদি কথাটা তো গভীরতম থাকতো তাহলে পানামা অ্যান্সার হতো। বৃহত্তম বা বৃহত্তম না বলে যদি বলতো দীর্ঘতম, তাও হতো অ্যান্সার গ্র্যান্ড খাল। চীনের অবস্থিত, চীনের গ্র্যান্ড খাল। চীনারা আসলেই মাস্টারপিস, বুঝছেন? চীনারা প্রায় 9000 কিলোমিটার দৈর্ঘ্যের হচ্ছে যে প্রাচীর তৈরি করেছে সেই প্রাচীন যুগে। তারা 1776 কিলোমিটার দৈর্ঘ্যের, 1776 কিলোমিটার দৈর্ঘ্যের গ্র্যান্ড খাল খনন করেছে, যা বেইজিং থেকে চীনের আরেকটা শহর হ্যাংজু, হ্যাঁ, হ্যাংজুকে সংযুক্ত করেছে। চীনের বেইজিংকে হ্যাংজু শহরের সঙ্গে সংযুক্ত করেছে মানুষ দ্বারা খনন করা একটা খাল, যার দৈর্ঘ্য 1776 কিলোমিটার। কত দীর্ঘ চিন্তা করতে পারছেন? এই খালের নাম হচ্ছে গ্র্যান্ড খাল, এটি চীনে অবস্থিত। মনে রাখবেন, যদি বলে পৃথিবীর বৃহত্তম বা দীর্ঘতম কৃত্রিম খাল, এই দুটি শব্দ থাকলে অ্যান্সার অবশ্যই গ্র্যান্ড খাল করবেন। আর যদি থাকে গভীরতম, আমি জানি আপনারা এখানে ভুল করবেন, এই জন্য আমি এই প্রশ্নটাও নিয়ে রেখেছি। হ্যাঁ, গভীরতম যদি বলে, শব্দটার দিকে খেয়াল করতে হবে যে প্রশ্নের কি ওয়ার্ড কি, গভীরতম, তাহলে অবশ্যই এটি পানামা খাল। এই যে আপনাদের পছন্দের প্রশ্ন, হ্যাঁ, আপনারা যেটাকে ভালোবেসে উত্তর দিয়েছেন সেই প্রশ্ন হচ্ছে এটি, বাট ওটি নয়। তাহলে পানামা খালের গভীরতা কত একটু আমরা দেখি। এর গড় গভীরতা, পানামা খালের গড় গভীরতা 13 মিটার। 13 মিটার, ঠিক আছে? কোথাও আর একটু বেশি গভীর, কোথাও আর একটু কম গভীর আছে, তবে গড় গভীরতা 13 মিটার। এবং এটিকেই পৃথিবীর সবচেয়ে গভীরতম খাল বলা হয়। মজার ব্যাপার হচ্ছে এত গভীরতম খাল খনন করেও এই পানামা খাল কিন্তু অন্যান্য খালের মতো খোলা নাই। পানামা খালে বিশাল বিশাল লোহার দরজা, কবাট লাগানো আছে। এগুলো দিয়ে মনে করেন এইটা উঁচুর উপরে একটা খাল, হ্যাঁ, উঁচুর উপরে হচ্ছে না, উঁচুর উপরে খাল। এই পাশে প্রশান্ত মহাসাগর, এই পাশে আটলান্টিক মহাসাগরের পানির উচ্চতা এত গভীর করে খনন করার পরেও এই পানির উচ্চতা পর্যন্ত পৌঁছায় নাই। এই জন্যে যখন জাহাজ আসে তখন বড় বড় কভার দিয়ে পানি সমান করা হয়, আবার এপাশ পার করা হয় আস্তে আস্তে, অনেকগুলো চ্যানেল দিয়ে কভার দিয়ে পানি মানে সমান করে করে পার করা হয়। যাই হোক, সেটা একদিন আমি অন্যদিন খাল নিয়ে যেদিন পড়াবো বেসিক ক্লাসে সেদিন পড়াবো। তো এটা হচ্ছে গভীরতম খাল পানামা খাল। পরের প্রশ্ন, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন কনসার্ট ফর বাংলাদেশ
কোথায় অনুষ্ঠিত হয়েছিল? আমরা কম বেশি সবাই শুনেছি, যারা চাকরির জন্য পড়াশোনা করতে এসছি তারা নিশ্চয়ই কনসার্ট ফর বাংলাদেশের সম্পর্কে শুনেছি। তো কনসার্ট ফর বাংলাদেশ কোথায় হয়েছিল, কখন হয়েছিল, কনসার্ট ফর বাংলাদেশের আয়োজককে, কনসার্ট ফর বাংলাদেশের প্রধান শিল্পী কে ছিলেন, এইগুলো ডিটেইল আপনাকে জানতে হবে। মানে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো খুব বেশি আসে তার মধ্যে একটি সাবটপিক হচ্ছে কনসার্ট ফর বাংলাদেশ। তো সংক্ষেপে আমি বলি, কনসার্ট ফর বাংলাদেশ এটি বাংলাদেশে যখন 1971 সালে মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল, এরপরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য বিশেষত বাংলাদেশের যে অসহায় মানুষগুলো ভারতে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছিলেন তাদের সাহায্য সহযোগিতা করার জন্য ভারতের একজন বিখ্যাত সেতারা বাদক যার নাম পণ্ডিত রবিশঙ্কর, আমি লিখছি না মুখে বলছি, একটু ভালো করে শুনেন। পণ্ডিত রবিশঙ্কর এই কনসার্টের আয়োজন করেন এবং এই কনসার্টের প্রধান শিল্পী ছিলেন জর্জ হ্যারিসন। এই কনসার্টটি হয়েছিল নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। ম্যাডিসন স্কয়ার গার্ডেনে 1 আগস্ট 1971, ঠিক আছে। 1971-এর 1 আগস্ট ভারতীয় বিখ্যাত সেতারা বাদক, তিনি কি বাজাতেন, পণ্ডিত রবিশঙ্কর রায় রবিশঙ্কর কি বাজাতেন এটাও পরীক্ষা আসে, ওই জন্য বারবার বলছি তিনি একজন ছিলেন সেতারা বাদক। সেতারা হচ্ছে 3 তার বিশিষ্ট একটি বাদ্যযন্ত্র। সেতারা এটা কিন্তু হচ্ছে যে সমাস, ঠিক আছে। 3 তার বিশিষ্ট একটি বাদ্যযন্ত্র সেতারা, সেই সেতারা বাজাতেন পণ্ডিত রবিশঙ্কর। তিনি যখন মুক্তিযুদ্ধ শুরু হলো বাংলাদেশে, এই দেশের মুক্তিযুদ্ধ এবং শরণার্থীদের সহায়তার জন্য নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে একটি কনসার্টের আয়োজন করলেন। তারিখটা ছিল 1971 সালের 1 আগস্ট এবং এই দিনে তিনি এই কনসার্টটা হলো কোথায়, নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে। এই কনসার্টের নাম দিলেন কনসার্ট ফর বাংলাদেশ। অলরেডি তখন আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথা, পাকিস্তানি বাহিনীর বর্বরতার কথা ছড়িয়ে পড়েছিল। এবার যে টিকিট কেটে তো মানুষে, জর্জ হ্যারিসন ওই সময়ে খুবই বিখ্যাত একজন পপ সিঙ্গার ছিলেন আমেরিকার, ঠিক আছে। তো জর্জ হ্যারিসন সহ বব ডিলান আরো অনেক বিখ্যাত গায়ক এ সময় এই কনসার্টে গিয়েছিলেন। এইবার এই কনসার্টে ঢোকার জন্য মানুষ তো টাকা দিয়ে টিকিট কেটেছিল, তাই না? এই যে আয় হলো কনসার্টে, এই আয়ের পুরো টাকাটা, পুরো অর্থটা সহায়তা করা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধে। আশা করি কনসার্ট ফর বাংলাদেশের কনসেপ্ট সংক্ষেপে আপনাকে বলতে সক্ষম হয়েছি। পরের প্রশ্নে যাব আমরা। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম কি? দেখেন, পৃথিবীর বিভিন্ন দেশের পার্লামেন্ট সিস্টেম সম্পর্কে আপনাকে জানতে হবে। বাংলাদেশের সিস্টেম সম্পর্কে তো আপনি জানবেনই, এর সাথে সাথে পৃথিবীর আরো যেগুলো মূল বা শক্তিশালী দেশ আছে তাদের পার্লামেন্টারি সিস্টেম সম্পর্কে আপনাকে জানতে হবে। এর মধ্যে খুবই ভাইটাল একটা দেশ হচ্ছে ইউএসএ বা আমেরিকা, যারা বিশ্ব নিয়ন্ত্রণ করে। সো তাদের পার্লামেন্ট সিস্টেম কেমন এটা আপনাকে ডিটেইল জানতে হবে। আমেরিকার পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট, এর উচ্চকক্ষের নাম হাউস অফ সিনেট বা সংক্ষেপে আমরা একে সিনেট বলি। আর নিম্নকক্ষ, তাহলে উচ্চকক্ষ হচ্ছে সিনেট আর নিম্নকক্ষ আমরা একটু এপাশে লিখি, নিম্ন কক্ষ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, ঠিক আছে। সিনেটের সদস্য সংখ্যা 100। সিনেটের সদস্য কত? 100। আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য হচ্ছে 435। আর সংরক্ষিত আসন হচ্ছে 3টি। তাহলে এইবার যদি আপনাকে প্রশ্ন করে আমেরিকার পার্লামেন্টের সদস্য সংখ্যা কত, মোট সদস্য সংখ্যা কত,
তাহলে আমি একটু লিখে দিই, ইউএসএ এর পার্লামেন্টের মোট সদস্য বা আসন। তাহলে আমরা সিনেটের পেয়েছি, আচ্ছা আমরা উপরে তো লিখেছি, এখানে আর লিখে সময় নষ্ট না করি। সিনেটের পেয়েছি 100 জন, হাউস অফ রিপ্রেজেন্টেটিভের পেয়েছি 435 জন। 100 জন, 435 জন, আর সংরক্ষিত পেয়েছি 3 জন। তাহলে মোট হচ্ছে 538 জন বা টি। হ্যাঁ, সদস্য বললে জন বলবো আর আসন বললে টি বলবো। 538, এই 538 হচ্ছে আমেরিকার পার্লামেন্টের মোট সদস্য। আমি খুবই সংক্ষেপে আপনাকে আমেরিকার পার্লামেন্ট সিস্টেম বলার চেষ্টা করলাম। এই প্রত্যেকটা তথ্যই আলাদা আলাদা প্রশ্ন আসে, একটু বলে দিই, গুছিয়ে দিই। এখানে তো একটা প্রশ্ন আমাদের আছেই, মূল প্রশ্ন, যে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষের নাম কি, এটা একটা প্রশ্ন। আবার বলবে নাম হচ্ছে সিনেট, আবার বলবে নিম্নকক্ষের নাম কি, নিম্নকক্ষের নাম হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। দুটি কক্ষের নাম জানলো। আরো একটি বেসিক প্রশ্ন আছে যে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কয় কক্ষ বিশিষ্ট। নাম্বার 1 পার্লামেন্ট থেকে প্রশ্ন, কয়েকটা প্রশ্ন দেখেন। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কয় কক্ষ বিশিষ্ট, উত্তর হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট। এবার দ্বিকক্ষ হলেই একটা উচ্চ কক্ষ থাকবে, একটা নিম্ন কক্ষ থাকবে, এটাই সিস্টেম। হ্যাঁ, এবার উচ্চ কক্ষের নাম কি, সিনেট। নিম্নকক্ষের নাম কি, রিপ্রেজেন্টেটিভ। এবার আসন নিয়ে প্রশ্ন, তো কয়টা হলো, কয় কক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষ কি, নিম্ন কক্ষ কি। 4 নম্বর প্রশ্ন, সিনেটের সদস্য কত। 5 নম্বর প্রশ্ন, যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভের সদস্য কত। 6 নম্বর প্রশ্ন, সংরক্ষিত আসন কয়টি। 7 নম্বর প্রশ্ন, তাদের পার্লামেন্টের মোট আসন সংখ্যা কয়টি। 8 নম্বর প্রশ্ন, যে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে হলে কতটি আসন পেতে হয়। এই 435-এর অর্ধেক, মানে অর্ধেকের বেশি। হ্যাঁ, 435-এর অর্ধেক কত হচ্ছে, 270 মনে হয়। এই হচ্ছে 8টি প্রশ্ন, শুধু এইখান থেকেই আসবে। এবং এই 8টি প্রশ্নের 8টি অসংখ্যবার এসেছে, আরো অসংখ্যবার আসবে। সামনে যাব, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ কাল কত বছর। আমি আজকে ইউএস এর সম্পর্কে কয়েকটা একাধিক প্রশ্ন আসলে রেখেছি। তো এই ইউএস এর এই প্রশ্নগুলো প্রায় আসে। দেখেন, সারা বিশ্বের অধিকাংশ দেশেরই প্রেসিডেন্টের মেয়াদ বা প্রধানমন্ত্রীর মেয়াদ, বিশ্বের সকল দেশের বলছি না, বলছি অধিকাংশ দেশেরই প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর মেয়াদ হচ্ছে 5 বছর। আমাদের বাংলাদেশে, ভারতে, এরকম বিশ্বের অনেক দেশেই বা অধিকাংশ দেশেই প্রেসিডেন্ট হিসেবে যিনি নির্বাচিত হন তিনি সাধারণত 5 বছর ক্ষমতায় থাকেন। কিন্তু আমেরিকার ব্যাপারটা একটু আলাদা, ওরা এখনো আমাদের মতো এত উন্নত হতে পারে নাই। আমরা বাংলাদেশ, আমরা একবার প্রেসিডেন্ট নির্বাচন করলে, আমরা একবার প্রধানমন্ত্রী নির্বাচিত করলে তাকে আমরা 5 বছর থাকার সুযোগ দেই, 5 বছর পর আবার ভোট হয়। কিন্তু আমেরিকাতে তারা আসলে আমাদের মতো এখনো এত উন্নত হতে পারে নাই, তারা এখনো ভালো করে গণতন্ত্র শিখতে পারে নাই। এজন্য তারা 4 বছর অন্তর অন্তর প্রেসিডেন্ট নির্বাচন করে এবং প্রেসিডেন্ট চেঞ্জ করে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে যে বাংলাদেশের চেয়ে 1 বছর কম আমেরিকার প্রেসিডেন্টের মেয়াদ, মনে রাখবেন। হ্যাঁ, তাছাড়া ভুল করবেন। আচ্ছা, পরেরটাতে যাই। যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষে যোগ দেয়। যুক্তরাষ্ট্র ইউনিয়ন, এই যে যুক্তরাষ্ট্র বলা হয়, এই যুক্তরাষ্ট্র, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ, পূর্ণরূপ কি, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। তার মানে 50টি রাজ্য নিয়ে, একটি রাজ্য নিয়ে কিন্তু যুক্তরাজ্য বা আমেরিকা নয়, 50টি রাজ্য নিয়ে যুক্তরাষ্ট্র গঠিত। এর সর্বশেষ বা 50তম রাজ্য হিসেবে হাওয়াই যুক্তরাষ্ট্রে যোগ দিয়েছিল। হ্যাঁ, এটা হচ্ছে রাষ্ট্র, আর ইউকে কে আমরা বলি রাজ্য। তাহলে যুক্তরাষ্ট্র ইউনিয়নে কোন স্টেট সর্বশেষ যোগ দিয়েছিল, হাওয়াই। হাওয়াই যুক্তরাষ্ট্রের 50তম স্টেট বা রাজ্য। ঠিক আছে, এটা 1959 সালে তারা যোগ দিয়েছিল, 1959-এ। 1959-এ হাওয়াই যুক্তরাষ্ট্রের 50তম রাজ্য হিসেবে যুক্তরাষ্ট্র ইউনিয়নে যোগ দিয়েছিল। খুবই ইম্পর্টেন্ট একটা
কোয়েশ্চেন। নেক্সট, গ্রাউন্ড জিরো কোন ঘটনার সঙ্গে যুক্ত? গ্রাউন্ড জিরো, গ্রাউন্ড জিরো ওয়াশিংটন ডিসিতে অবস্থিত একটি বহুতল ভবনের জায়গা, যাকে আমরা টুইন টাওয়ার বা পেন্টাগন নামে চিনতাম। টুইন টাওয়ার বিল্ডিং 2001 সালে 2001 সালের 2001 সালের 11 সেপ্টেম্বর, সেপ্টেম্বর যেন কততম মাস? ইংরেজি মাসের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। সেপ্টেম্বর কততম মাস? 9তম মাস। তো 9 মাসের 11 তারিখ, এজন্য এটাকে বলা হয় 9/11। ঠিক আছে, 9/11 মানে কি? 9 হচ্ছে 9 হচ্ছে মাস আর 11 হচ্ছে তারিখ। 9 মাসের নবম মাস মানে হচ্ছে সেপ্টেম্বরের 11 তারিখে ওসামা বিন লাদেনের নেতৃত্বে আল কায়দা এই আমেরিকার টুইন টাওয়ার বিল্ডিং এ হামলা করেছিল, যার মাধ্যমে এই বিল্ডিংটা ধ্বংস হয়েছিল। পরবর্তীতে ওই জায়গাটার নামকরণ করা হয় গ্রাউন্ড জিরো নামে। আর 1/11 এটা বাংলাদেশের ঘটনা। ঠিক আছে, 9/11 ইউএস এর ঘটনা, আর 1/11 এইটা বাংলাদেশের ঘটনা। বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষমতা দখল করার যে ঘটনা ছিল সেটা 1/11। আর আমেরিকার টুইন টাওয়ার হামলা ওটা হচ্ছে 9/11। দুইটা আলাদা আলাদা মনে রাখবেন, গুলিয়ে ফেলবেন না। পরেরটাতে আমরা যাব। ওয়াশিংটন ডিসি বানানে ডিসি এর পূর্ণরূপ কি? আমরা তো বলি আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসি। এবার ওয়াশিংটন ডি আর সি এর মানে কি? ডি আর সি মানে কি? ওয়াশিংটন ডিসি এর ডি আর সি মানে হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া। ঠিক আছে, ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া এটা নিউ ইয়র্কের একটি শহর, একটি অঞ্চল, এবং এটা কোনো রাজ্যের অধীনে নয়, বরং এটি মানে একটি কেন্দ্রীয় প্রশাসনিক অঞ্চল। তো ওয়াশিংটন ডিসি এর ডিসি মানে হচ্ছে ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া, মনে রাখবেন, খুব সহজ মনে রাখা এটা। গেটিসবার্গ শহরের সাথে কোন বিখ্যাত মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত? গেটিসবার্গ একটা জায়গার নাম, আমেরিকার একটা জায়গার নাম, আমেরিকার একটা স্থানের নাম, শহরের নাম হচ্ছে গেটিসবার্গ। এবার এই গেটিসবার্গের সঙ্গে বিখ্যাত একজন প্রেসিডেন্টের নাম জড়িয়ে আছে, তার নাম কি? এটি হচ্ছে প্রশ্ন, আর আনসার হচ্ছে আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের সঙ্গে তাহলে গেটিসবার্গের সম্পর্কটা কি? আমরা প্রশ্নে পড়ছি যে গেটিসবার্গ শহরের সাথে কোন বিখ্যাত মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িয়ে আছে। তো আব্রাহাম লিঙ্কন হচ্ছে এর আনসার। তো এবার প্রশ্ন তো আসতেই পারে যে তাহলে আব্রাহাম লিঙ্কনের সঙ্গে গেটিসবার্গের আসলে সম্পর্কটা কি? আমরা সম্পর্কটা পরের প্রশ্নে দেখে নিব। প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গেটিসবার্গ বক্তৃতা কতক্ষণ স্থায়ী ছিল? আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গ বক্তৃতা কতক্ষণ স্থায়ী ছিল? ব্যাপারটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই গণতন্ত্রের সংজ্ঞা পড়তে গিয়ে পড়েছেন, যেই ক্লাসেই হোক গণতন্ত্র, রাষ্ট্র, এগুলো নিয়ে নিশ্চয়ই পড়েছেন। এবার বইয়ে পড়েছেন যে গণতন্ত্রের সবচেয়ে গ্রহণযোগ্য সুন্দর সংজ্ঞা দিয়েছেন আব্রাহাম লিঙ্কন। তো যখন এই কথাটা পড়েছেন তখন আপনার মনে হয়েছে যে নিশ্চয়ই আব্রাহাম লিঙ্কন একটা বই লিখেছেন, যে যেমন সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো তাদের গ্রন্থ আছে, এরকম আব্রাহাম লিঙ্কনও একটা বই লিখেছেন। তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, রাষ্ট্রবিজ্ঞানের টিচার বা অধ্যাপক ছিলেন, এবং তিনি একটি সংজ্ঞা দিয়েছেন। ব্যাপারটা এরকম নয়। ব্যাপারটা হচ্ছে আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, তিনি আমেরিকার সবচেয়ে বিখ্যাত প্রেসিডেন্টের মধ্যে অন্যতম। তো তিনি গেটিসবার্গ নামক জায়গায় একটি ভাষণ দিলেন, যে ভাষণটি মাত্র 2 মিনিটের ভাষণ ছিল। পৃথিবীর যত বিখ্যাত ভাষণ আছে তার মধ্যে এটি একটি গেটিসবার্গ ভাষণ। এবার এই গেটিসবার্গের ভাষণের এক অংশে তিনি বললেন, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল। আমার উল্টাপাল্টা হইতে পারে, তবে গণতন্ত্রের এই সংজ্ঞাটি তিনি কোনো বইয়ে গ্রন্থে লিখে যাননি, তিনি মুখে ভাষণে বলে গেছেন, ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট
ফর দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড অফ দ্য পিপল। সো গেটিসবার্গের সঙ্গে আব্রাহাম লিঙ্কনের সম্পর্ক এটাই যে তিনি ওইখানে বিখ্যাত এই ভাষণটি দিয়েছিলেন, যার নাম গেটিসবার্গ বক্তৃতা, যেটি 2 মিনিট স্থায়ী ছিল, যেখানে তিনি গণতন্ত্রের সংজ্ঞাটা দিয়েছিলেন। আচ্ছা, আব্রাহাম লিঙ্কন ছিলেন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট? এটি আরেকটি প্রশ্ন। আব্রাহাম লিঙ্কন এত কিছু করলেন, পরে আমি আরো দু একটা প্রশ্ন আছে আব্রাহাম লিঙ্কন থেকে যেগুলো প্রশ্নে আসে। তো আব্রাহাম লিঙ্কন তিনি ছিলেন আমেরিকার 16তম প্রেসিডেন্ট। প্রশ্নগুলো একটু রিকল করেন তো, কি কি পড়ালাম রিকল করেন। গেটিসবার্গের সাথে জড়িয়ে আছে আব্রাহাম লিঙ্কনের নাম। গেটিসবার্গ বক্তৃতা দিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন, এর স্থায়িত্ব ছিল 2 মিনিট। এবার আব্রাহাম লিঙ্কন তিনি ছিলেন আমেরিকার 16তম প্রেসিডেন্ট। এবার আমেরিকার দাস প্রথা রহিত করেছিলেন কোন প্রেসিডেন্ট বা কে? অ্যান্সার ওই আব্রাহাম লিঙ্কনই। ঠিক আছে। আমেরিকায় যে এত বড় বড় মানবতার গল্প দেয়, মানবতার কথা বলে, কিন্তু আমেরিকা নিজেরাই দাস প্রথায় মানে প্রচলিত ছিল। এবং আব্রাহাম লিঙ্কন যখন দাস প্রথা বিলুপ্ত করেন, নেক্সট কোশ্চেনটা একসাথে জেনে নিই, দাস প্রথা কত সালে বিলুপ্ত হয়? আনসার হচ্ছে 1863 সালে। এইবার একটু খেয়াল করি, আলোচনাটা মন দিয়ে শুনি। আব্রাহাম লিঙ্কন তিনি আমেরিকার 16তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি গেটিসবার্গ বক্তৃতা দিয়েছেন 2 মিনিটের, যেখানে তিনি ডেমোক্রেসির সংজ্ঞা দিয়েছেন। এবার আব্রাহাম লিঙ্কন সবচেয়ে বিখ্যাত হওয়ার একটা কারণ, তিনি আমেরিকায় 1863 সালে আমেরিকার যে বর্বরচিত দাস প্রথা চালু ছিল সেটি বন্ধ করে দেন, যে আর আমেরিকান কোনো মানুষ কাউকে দাস হিসেবে ব্যবহার করতে পারবে না। এই দাস প্রথা বিলুপ্ত করার কারণে আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়েছিল, আব্রাহাম লিঙ্কনের পতন ঘটেছিল, আব্রাহাম লিঙ্কনকে হত্যা করা হয়েছিল। তারা কতটা বর্বর ছিল, দাস প্রথা বিলুপ্ত করার কারণে প্রেসিডেন্টকে গুলি করে হত্যা করেছিল এই আমেরিকানরা, এবং তারা নিজেরা গৃহযুদ্ধে জড়িয়ে পড়েছিল। এই হচ্ছে আব্রাহাম লিঙ্কন এবং তার দাস প্রথা বিলুপ্তির সংক্ষিপ্ত ইতিহাস কাহিনী, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার জন্য। আমরা একটু মধ্যপ্রাচ্যে ফিরে আসব। মধ্যপ্রাচ্য কবে প্রথম তেল অস্ত্র ব্যবহার করেছিল? তেল অস্ত্র মানেটা কি? তেল অস্ত্র মানে তেল দিয়ে তৈরি অস্ত্র। ব্যাপারটা এরকম যে বোমা ফাটলে যেমন আগুন বের হয়ে যায়, তাহলে তেল অস্ত্র ফাটলে চারিদিকে তেল ছড়িয়ে পড়ে। ব্যাপারটা কি এমন? আচ্ছা, ডেমোক্রেসির ওই সংজ্ঞাটা একজন টাইপ করে লিখেছেন কমেন্টে, আরেকজন আবার বলছেন যে ভাই একটু বাংলায় বলেন প্লিজ। দেখেন, ডেমোক্রেসি ইজ আ গভর্নমেন্ট, মানে ডেমোক্রেসি হচ্ছে শাসন ব্যবস্থা, ফর দ্য পিপুল মানে জনগণের জন্য, বাই দ্য পিপুল জনগণের দ্বারা, অফ দ্য পিপুল জনগণের শাসন। ডেমোক্রেসি বা গণতন্ত্র হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যা জনগণের জন্য, জনগণের দ্বারা এবং জনগণের শাসন। ব্যাপারটা এরকম। ঠিক আছে। তো যাই হোক, আমরা একটু মধ্যপ্রাচ্যে ফিরে আসবো। মধ্যপ্রাচ্য কখন প্রথম তেল অস্ত্র ব্যবহার করেছিল? উত্তরটা হচ্ছে 1973 সালে চতুর্থ আরব ইসরায়েল যুদ্ধে। তেল অস্ত্র মানে তেল বন্ধ করে দিয়েছিল। খুব সহজ বিষয়। সারা বিশ্ব চলে মধ্যপ্রাচ্যের তেল দিয়ে, বুঝছেন? আমেরিকা, রাশিয়া, চীন, জাপান, যুক্তরাজ্য, ফ্রান্স, বাংলাদেশ, যাই বলেন না কেন, আমাদের যা পরিবহন আছে, যুদ্ধাস্ত্র আছে, মানে পুরো বিশ্বের সবকিছুই চলে এই মিডল ইস্টের তেল দিয়ে। তো মিডল ইস্টরা দেখলো যে ওই বেটারা আমাদের কাছ থেকে তেল নিয়ে গিয়ে বিমানে ভরে আমাদেরই আবার আক্রমণ করে, তো তেলই দিব না তোদেরকে। ব্যাপারটা এরকম। এই জন্যে মধ্যপ্রাচ্য তেল বন্ধ করে যখন দিয়েছিল, তখন বেকায়দায় পড়েছিল সবচেয়ে বেশি আমেরিকা, কারণ সবচেয়ে বেশি অস্ত্র তৈরি করে, যুদ্ধ জাহাজ বিক্রি করে, যুদ্ধবাজ দেশ হচ্ছে তো আমেরিকা। তো আমেরিকার তত্ত্বাবধানে তখন একটা সমাধানে এসেছিল। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় অস্ত্রই হচ্ছে তেল। মধ্যপ্রাচ্য তেল একবার বন্ধ করে দিলে সারা বিশ্ব অন্ধকার হয়ে পড়ে। ঠিক আছে। তো এই হচ্ছে তেল অস্ত্র, তারা প্রথম ব্যবহার করেছিল 1973 সালে। প্রথম অনুসৃত নীতি ও কার্যাবলীর জন্য বাংলাদেশের ক্যাবিনেট দায়ী থাকে কার কাছে? বাংলাদেশে ফিরে আসে। বাংলাদেশের ক্যাবিনেট মানে কি? মন্ত্রী পরিষদ। বাংলাদেশের মন্ত্রী পরিষদ তারা যে সিদ্ধান্ত নেন, যে কাজ করেন, এই তাদের কাজ, সিদ্ধান্ত, নীতির জন্য কার কাছে দায়ী থাকে, কাকে অ্যাড্রেস করে? আপনি একটা কাজ করেছেন, সেটা ভুল হোক আর
সঠিক হোক এর জন্য কারো না কারো কাছে আপনার দায়বদ্ধতা থাকে। সো এই বাংলাদেশের ক্যাবিনেটের দায়বদ্ধতা আসলে কার কাছে, এটিই প্রশ্ন, এবং উত্তর হচ্ছে সংসদের কাছে। বাংলাদেশের মন্ত্রী, যে কোনো মন্ত্রী যে কাজই করেন না কেন তার জন্য তারা দায়ী থাকেন, জবাবদিহিতার শিকার হন, কৈফিয়ত দিতে হয় জাতীয় সংসদে। জিজ্ঞেস করে না, দেখেন না সংসদের অধিবেশনে যে মাননীয় মন্ত্রী আপনি যে এই বাজেট করেছেন, এই বাজেটটা কি আমাদের এই খাতকে পূরণ করতে পারবে? মানে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয়। কোথায়? মন্ত্রীকে, শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীকে প্রশ্নের সম্মুখীন হতে হয় কোথায়? এটি আসলে সহজ ভাষায় এই প্রশ্ন জাতীয় সংসদের কাছে। পরের প্রশ্ন, ই-10 চালু করা হয় কত সালে? 45 বিসিএস এর প্রশ্ন। ই-10 বাংলাদেশের ট্যাক্সেশন সেক্টরের একটি প্রশ্ন। ই-10, ই-10 এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার, আই মানে আইডেন্টিফিকেশন, ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, মানে আপনি ট্যাক্স অনলাইনে দিচ্ছেন এবং আপনার একটা নাম্বার আছে, হ্যাঁ, যে কোড, যেই আপনার আইডি নাম্বার দিয়ে আপনি ট্যাক্স পে করেন। এই ই-10 চালু হয় কত সালে? এটাই প্রশ্ন। আনসার অনেকেই সঠিক দিয়েছেন 2013 সালে। 2013 সালে ই-10 চালু হয়। পরের প্রশ্নে আমরা যাব, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কোনটি? বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ কোনটি? বিডা, বেবজা, বেজা না বাজা? এটাই হচ্ছে প্রশ্ন। বিডা এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি, বিডা। তারপরে এটার পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি, মানে এটা এক্সপোর্ট করে। পরেরটা হচ্ছে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, তার মানে এটাই সঠিক উত্তর। আর বাজা মানে বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নেই। তাহলে পূর্ণরূপ, বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পূর্ণরূপ সম্পর্কে আপনাকে ভালো ধারণা রাখতে হবে। তাহলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বেজা, বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি। বাকিগুলোর অর্থ আমি বলেছি, খাতায় লিখে নেবেন। পরের প্রশ্ন, বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরগুলোর মধ্যে কোন খাতে বেশি কর্মসংস্থান হয়? মানে বাংলাদেশে এই যে কৃষি খাত আছে, সেবা, শিল্প, নির্মাণ খাত, এই খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি কাজ করে কোন সেক্টরে? মানুষ কোন সেক্টরে বেশি কাজ করে? সেবা খাত মানে মেডিকেল সার্ভিস হতে পারে, পরিবহন ট্রান্সপোর্ট হতে পারে, এগুলো কিন্তু সেবা খাত। তো শিল্প খাত না কৃষি খাত না নির্মাণ খাত, এগুলোই হচ্ছে প্রশ্ন। আনসার হচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশে কৃষি খাতেই সবচেয়ে বেশি মানুষ কাজ করে। বাংলাদেশের মোটামুটি 30 থেকে 40% মানুষ এখনো কৃষি খাতেই কাজ করে। বাংলাদেশে প্রতি 100 জনের 30 বা 35 থেকে 40 জন মানুষ এখনো কৃষি খাতেই কাজ করে। তো কর্মসংস্থান সবচেয়ে বেশি কৃষি খাতে। পরের প্রশ্নে যাই, উপসি কথাটি কিসের সঙ্গে জড়িত? উপসি, উপসি কি জিনিস? সেবা খাত অ্যান্সার দিয়েছেন দুই একজন, শিল্প খাতও বলেছেন, সেবা খাত বলেছেন, তবে আনসার ভুল। বাংলাদেশের অর্থনৈতিক সমীক্ষা এখন পর্যন্ত যত হয়েছে, আদমশুমারি, জনশুমারি যত হয়েছে, প্রত্যেকটাতেই দেখা গেছে কৃষি খাতেই সবচেয়ে বেশি মানুষ কাজ করে। ঠিক আছে, আপনারা কনফিউজ হবেন, যে মনে হবে যে এত মানুষ সেবা খাতে কাজ করে, কলকারখানাতে কাজ করে, কিন্তু তারপরেও তার সংখ্যা কৃষি খাতের চেয়ে অনেক কম। বলেন, 756 নম্বর প্রশ্নের উত্তর বলেন। উপসি, উপসি কি? উপসি নদী, উপসি সমুদ্র, উপসি কয়লা নাকি উপসি ফসল? ফসল। উপসি মানে কি বলেন তো? উপসি মানে কি জানেন কেউ? আচ্ছা, উপসি ফসল, সঠিক উত্তর দিয়েছেন, কিন্তু উপসি জিনিসটা কি? উপসি মানে অনেকেই ধান বুঝেন, উপসি ধান, তাই না?
উপসি মানে ধান নয়, উপসি মানে উ মানে হচ্ছে উচ্চ, ফ মানে হচ্ছে ফলন, আর শি মানে হচ্ছে শীল। উপসি মানে উচ্চ ফলনশীল, তাহলে অবশ্যই এটি ফসলের মানে সঙ্গে সম্পৃক্ত। রবি শস্য বলতে কি বোঝায়? রবি শস্য বলতে কি বোঝায়? রবি শস্য বলতে আসলে শীতকালীন ফসল বা শাকসবজি এগুলোকে বোঝায়, এগুলোকে আমরা রবি শস্য বলি। ঠিক আছে, এই যে উপসি ধান লিখেছেন, সোনালী খাতুন বলেছেন যে ধান, কিন্তু দেখেন উত্তর ভুল। উপসি মানে ধান নয়, উপসি ধান আছে, উপসি গম আছে, উপসি অন্যান্য আরো ফসলের জাত আছে। তো উপসি মানে উচ্চ ফলনশীল। ঠিক আছে, ভুল করবেন না। দেখেন রবি শস্য বলতে তাহলে আমরা শীতকালীন শস্যকে বুঝি। বাংলাদেশের প্রথম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন পায় কোনটি? ভৌগোলিক নির্দেশক পণ্য মানে হচ্ছে জিআই। জিআই পণ্য, সহজ ভাষায় বাংলাদেশের প্রথম জিআই পণ্য কি? আপনি যখন পরীক্ষায় যাবেন, আপনি যে পরীক্ষায় দিতে যান, হতে পারে বিসিএস, হতে পারে শিক্ষক নিবন্ধন, হতে পারে প্রাইমারি বা অন্যান্য রেলওয়ে, ফুড, যেই পরীক্ষাই হোক না কেন, আপনি যখন পরীক্ষার হলে যাবেন, পরীক্ষার হলে যাওয়ার আগ মুহূর্তে যে তথ্য, কয়েকটা তথ্য অবশ্যই আপনাকে চেক করে যেতে হবে, মানে আপডেট তথ্য, সাম্প্রতিক তথ্য কয়েকটা চেক করে যেতে হবে। তার মধ্যে একটি হচ্ছে বাংলাদেশের জিআই পণ্য নিয়ে, যে বাংলাদেশের বর্তমান জিআই পণ্য কত, কয়টি, সর্বশেষ জিআই পণ্য কোনটি, এরকম প্রশ্নগুলোর অ্যান্সার আপনাকে জেনে যেতে হবে। তবে জিআই থেকে বেসিক হচ্ছে প্রথম পাওয়া জিআই পণ্য, এটা বাংলাদেশে হয়তো 100, 500, 200, 1000 জিআই পণ্য তৈরি হবে কালের বিবর্তনে, কিন্তু প্রথম জিআই পণ্য কত সালে এবং কে হয়েছিল এটি আর চেঞ্জ হবে না, এটি প্রথম প্রশ্ন। সো এটি সাম্প্রতিক নয়, এটি একটি বেসিক প্রশ্ন। জামদানি 2016 সালে, 2016 সালের 17ই নভেম্বর জামদানি বাংলাদেশের প্রথম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছিল। আর দ্বিতীয় জিআই পণ্য ছিল ইলিশ মাছ। বর্তমানে জিআই পণ্য এই মুহূর্তে যারা ক্লাস করছেন একটু বলেন তো, বর্তমানে জিআই পণ্য কয়টি? আমি বলছি না, বর্তমানে জিআই পণ্য কয়টি এবং সর্বশেষ কি? আপনাদের কারো জানা আছে কিনা একটু কমেন্টে জানান, সবাই জানান। যার যেটা আইডিয়া আছে সবাই, কেউ মানে অলসতা করবেন না। আমি অনেক কয়দিন হইলো আপনাদের এইভাবে লিখতে বলি নাই, তাই না? আজকে এখন একটু লিখেন। বাংলাদেশের প্রথম জিআই পণ্য তো জামদানি শাড়ি, দ্বিতীয় জিআই পণ্য ইলিশ মাছ, এরকম করতে করতে ক্ষীরসাপাতি, আম, অনেক জিআই পণ্য হয়েছে। তো বর্তমানে আজকে এই দাঁড়িয়ে বাংলাদেশের জিআই পণ্যের সংখ্যা কত এবং সর্বশেষ জিআই পণ্য কোনটি, এ সম্পর্কে আপনার কি আইডিয়া আছে একটু জানান। আচ্ছা, আমরা পরের প্রশ্নে যাই। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের রুই মাছের পোনা মারা নিষেধ? আমি পাশাপাশি দুইটা প্রশ্ন আপনাকে দেখাই। এটা হচ্ছে প্রশ্নের কিওয়ার্ড হচ্ছে রুই মাছ, এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন মাছ। বাংলাদেশের মৎস্য আইনে কত সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের মানে কত ছোট মাছ মারা যাবে না। রুই জাতীয় মাছ হলে সেটা 23 সেন্টিমিটার, 23 সেন্টিমিটারের কম দৈর্ঘ্য হলে সেটি মারা আইনত দণ্ডনীয় অপরাধ। বাংলাদেশের মৎস্য আইনে বলা হচ্ছে যে রুই মাছ মানে, রুই মানে কার্প জাতীয় মাছ, আসলে এখানে বোঝানো হচ্ছে যে কার্প জাতীয় বা রুই জাতীয় যে মাছ, সেগুলো 23 সেন্টিমিটারের নিচে ছোট যদি হয় পোনাগুলা, তাহলে সেগুলো মারা যাবে না। আর এই মাছটি যদি হয় ইলিশ, একটু খেয়াল করি, দুইটা প্রশ্ন কিন্তু আলাদা, দুইটা উত্তরও আলাদা, দুইটা প্রশ্ন একই ধরনের কিন্তু আলাদা প্রশ্ন। আমাদের খেয়াল করতে হবে যে মাছের নাম ইলিশ বলেছে নাকি মাছের নাম রুই বলেছে, এটা খেয়াল করতে হবে। যদি রুই বলে তাহলে আমরা অ্যান্সার দেব 23 সেন্টিমিটার, রুই মাছ হলে 23 সেন্টিমিটার। আর যদি ইলিশ হয় তাহলে অ্যান্সার হবে 25 সেন্টিমিটার। ইলিশ হলে সেটার কি হবে? 25 সেন্টিমিটারের কম দৈর্ঘ্যের ইলিশ মারা যাবে না। আর ইলিশ বাদে অন্যান্য কার্প জাতীয় মাছ
শুধু রুই নয়, রুই, কাতলা, মৃগেল, হ্যাঁ, সিলভার কার্প যাই বলেন, ওগুলো 23 সেন্টিমিটারের ছোট হলে মারা যাবে না। এখানে অনেকেই ভুল করেন, অনেকেই কনফিউজড হন। এই জন্য আমি যথেষ্ট সময় নিয়ে দুটি প্রশ্ন বললাম। ভুল করবেন না। খেয়াল রাখবেন যে মাছের নাম কি রুই বলেছে নাকি ইলিশ বলেছে। এই দুটি কিওয়ার্ড মনে রাখলেই সঠিক অ্যান্সার দিতে পারবেন। রুই বললে 23, ইলিশ বললে 25। নেক্সট, পৃথিবীর মানচিত্র কারা প্রথম অঙ্কন করেন? এই যে আমরা পৃথিবীর মানচিত্র এখন দেখি, পৃথিবীর মানচিত্র প্রথম কারা অঙ্কন করেছিলেন, এটিই প্রশ্ন। আনসার হচ্ছে গ্রিকরা। পৃথিবীতে গ্রিকরাই প্রথম পৃথিবীর মানচিত্র অঙ্কন করেছিলেন। পরের প্রশ্নে যাই, ইস্তাম্বুলের পূর্ব নাম কি? দেখেন, সভ্যতা থেকে আপনারা ভালো করে প্রশ্ন পড়বেন, ঠিক আছে? আমাদের পৃথিবীতে যে সভ্যতাগুলো আছে, মেসোপটেমীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা, গ্রিক, রোমান, হ্যাঁ, আজটেক, মায়া, এই সভ্যতা থেকে প্রায় প্রশ্ন আসে। সভ্যতার চ্যাপ্টার থেকে প্রশ্ন কমন পাওয়া খুবই সহজ, কারণ সভ্যতার ওইখানে পড়াশোনা অন্যান্য জায়গার চেয়ে বেশ কম। হ্যাঁ, কারা কি আবিষ্কার করেছিল, প্রথম শূন্যকে আবিষ্কার করেছিল, বৃত্তকে প্রথমে 360 ডিগ্রি কোণে কে ভাগ করেছিল, কারা প্রথম আগুন আবিষ্কার করেছিল, কারা চাকা আবিষ্কার করেছিল, কারা মানে সামরিক রাষ্ট্র ছিল, এই টাইপের কমন কিছু প্রশ্ন সভ্যতা থেকে ঘুরে ফিরে আসে। তো এই সভ্যতার প্রশ্নগুলো ভালো করে পড়বেন। আচ্ছা, এই প্রশ্ন, ইস্তাম্বুলের পূর্ব নাম, ইস্তাম্বুলের পূর্ব নাম, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, পূর্ব নাম কি? ইস্তাম্বুলের পূর্ব নাম কি? ঠিক আছে, এটি হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে কনস্টান্টিনোপল। সম্রাট কনস্টান্টাইনের নাম অনুসারে সম্রাট রোমান বিখ্যাত সম্রাট কনস্টান্টাইনের নাম অনুসারে এই শহরের নামকরণ করা হয়েছিল কনস্টান্টিনোপল, যা বর্তমানে ইস্তাম্বুল নামে পরিচিত, যে শহরের মধ্যে দিয়ে বসফরাস প্রণালী প্রবাহিত হয়েছে এবং বসফরাস প্রণালীর মাধ্যমে ইস্তাম্বুল শহর ইউরোপ এবং এশিয়া দুই মহাদেশে ভাগ হয়ে গেছে এবং ইস্তাম্বুলকে বলা হয় ইউরেশিয়ান সিটি। নেক্সট, সার্পেন্ট অব দি নাইল নামে পরিচিত কে? সার্পেন্ট মানে হচ্ছে নীল, বলা হচ্ছে সার্পেন্ট অব দ্য নাইল মানে হচ্ছে নীল নদের সাপ। নীল নীল নদের সাপ। সার্পেন্ট অব দ্য নাইল মানে হচ্ছে নীল নদের সাপ। আমরা জুলিয়াস সিজার নিয়ে একদিন ক্লাসে কথা বলেছিলাম, রোমান সম্রাট জুলিয়াস সিজার। রোমান সাম্রাজ্যের পতনের মানে ইউরোপীয় রোমান সাম্রাজ্যের পতনের অন্যতম একজন প্রভাবক ছিলেন এই সার্ভেন্ট অব দ্য নেইল, যাকে আমরা মানে রানী ক্লিওপেট্রা, যাকে সার্ভেন্ট অব দ্য নাইল বলা হয়। ঠিক আছে, রানী এলিজাবেথ নয়। সাব্বির মাহি বলেছেন যে রানী এলিজাবেথ, অনেকে উত্তর দিয়েছে, বাট এটা সঠিক নয়। সার্পেন্ট অব দ্য নাইল মানে নীল নদ মূলত কোথায় বলা হয়? মিশরকে নীল নদের দেশ বলা হয়। রানী ক্লিওপেট্রা ছিলেন মিশরের রানী। এই ক্লিওপেট্রার রূপ সৌন্দর্য গুণে মুগ্ধ হয়ে মানে রোমান 3জন সম্রাটের পতন হয়েছিল এই ক্লিওপেট্রার কারণে। ঠিক আছে, ক্লিওপেট্রাকে দখল করা নিয়ে মানে ক্লিওপেট্রার স্বামী হওয়াকে কেন্দ্র করে 3জন রোমান সম্রাটের পতন ঘটেছিল, যেটি নিয়ে আমি অন্য একটি ক্লাসে, প্রথম দিকের একটি ক্লাসে বিস্তারিত বলেছিলাম, আজকে আর বলছি না। এই জন্যে তার কারণে মানে ঐতিহাসিকদের মতে মানে না, পুরুষদের মানে দুর্বলতার জায়গা তো হচ্ছে নারীর সৌন্দর্য, তাই না? সেটা হোক মানে সাধারণ কোনো পুরুষ, হোক কোনো সম্রাট, সবারই এই সৌন্দর্যের প্রতি মানে একটা সহজাত দুর্বলতা থাকে। এই দুর্বলতা থেকে রোমানের বিখ্যাত শক্তিশালী সম্রাটরা শুধু এই রানী ক্লিওপেট্রার মানে কি বলে অধিকার পাওয়ার জন্য তারা নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়েছে এবং ধ্বংস হয়ে গেছে। তো যেহেতু রানী ক্লিওপেট্রা নিজের সৌন্দর্যে দিয়ে তাদেরকে বশ করেছেন, এই জন্য তাকে সাপ বলে তুলনা করা হয়।
পরের প্রশ্ন, হোচিমিন কে ছিলেন? হো চি মিন, যাকে আঙ্কেল হো বলা হয়। হোচিমিনকে বলা হয় আঙ্কেল আঙ্কেল হো। এই হোচিমিন কে ছিলেন? উত্তরটা হচ্ছে তিনি ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভিয়েতনাম যুদ্ধ শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভিয়েতনামকে আমেরিকা এবং রাশিয়া নিজেদের মধ্যে ভাগ করে নেয়। রাশিয়ার দখলকৃত অংশে কমিউনিজম চালু হয়, আমেরিকার দখলকৃত অংশে ডেমোক্রেসি চালু হয়। দুই দেশের মধ্যে যুদ্ধ হয়, ম্যাকনামারা লাইন দিয়ে দুই দেশকে ভাগ করে ফেলা হয়। এরপরে দুই ভিয়েতনাম এক হয়, স্বাধীনতা অর্জন করে। আর ভিয়েতনামের স্বাধীনতা অর্জনের নেতা ছিলেন হো চি মিন, যাকে আঙ্কেল হো বলেও ডাকা হয়। সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? এটা অবশ্যই বাংলাদেশের সংবিধানের কথা বলা হচ্ছে। বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে? এটাই প্রশ্ন। উত্তর হচ্ছে 118। বাংলাদেশের সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদে নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ। সংবিধানের আর যে তিনটা আমরা অনুচ্ছেদ এখানে দেখতে পাচ্ছি, এই তিনটা পরীক্ষায় খুব বেশি আসে না, এই জন্য এগুলো জানার দরকার নেই। মূল মূল যে অনুচ্ছেদগুলো আসে আমি কয়েকটা আপনাদের ক্লাসে নিয়েছি। এরপরেও যখন বেসিক ক্লাস করব আমরা, তখন কিন্তু সংবিধান নিয়েই একাধিক ক্লাস করব আমরা, তখন আরও বিস্তারিত জানবো। তাহলে 118তে বাংলাদেশের নির্বাচনের কথা বলা হয়েছে বাংলাদেশ সংবিধানে। ওজোন লেয়ার বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? ভূগোল থেকে একটি প্রশ্ন। ওজোন স্তর, দেখেন পৃথিবীতে পরিবেশ নিয়ে যত কথা হয় তার মধ্যে কমন বা গুরুত্বপূর্ণ একটি কথা হচ্ছে ওজোন স্তরকে রক্ষা করতে হবে। এটি মানে বিজ্ঞানীদের খুব বড় কনসার্নের একটা জায়গা যে ওজোন স্তর ক্ষয় হয়ে যাচ্ছে। তো এটি মনে করেন আমাদের পৃথিবী, এই পৃথিবীর উপরে বায়ুমণ্ডলে আরো অনেকগুলো স্তর আছে। হ্যাঁ, তো এই স্তরগুলোর প্রথমটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। প্রথমটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, পরেরটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরে আরো আছে। তো ট্রপোস্ফিয়ারের পরে যখন আমরা স্ট্র্যাটোস্ফিয়ারে যাচ্ছি, তখন বায়ুমণ্ডলের এইখানে একটা স্তর আছে, ঘন হালকা নীল রঙের যে গ্যাস, তার নাম হচ্ছে ওজোন গ্যাস। এটার নাম হচ্ছে ওজোন স্তর। এই ওজোন স্তরটা ট্রপোস্ফিয়ারের ভিতরেই বাট উপরের অংশে অবস্থিত। ভূপৃষ্ঠ থেকে এর উচ্চতা 35 থেকে 40 কিলোমিটার উপরে, মানে ভূমি থেকে, মাটি থেকে 35 থেকে 40 কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে একটি স্তর আছে যার নাম হচ্ছে ওজোন স্ফিয়ার বা ওজোন স্তর। ওজোন স্তর, এই স্তরে ওজোন গ্যাস থাকে, ওজোন গ্যাস ঘন হয় এবং সূর্য থেকে যে ইউভি রে বা আলট্রা ভায়োলেট রশ্মি আসে সেটা সেটা মানে রুখে দেয় এই ওজোন স্তর। ঠিক আছে, তো এই ওজোন স্তর যদি মানে ক্ষয় হয়ে যায় তাহলে কি হবে? মানে সূর্যের অতিবেগুনি রশ্মি পৃথিবীতে সরাসরি চলে আসবে, ক্যান্সার থেকে নানা ধরনের মহামারী রোগ সৃষ্টি হবে এবং এখান থেকে আমরা হয়তো ধ্বংস হয়েও যেতে পারি। এই জন্য ওজোন স্তর অনেক গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, ব্ল্যাক লাইভস ম্যাটার কি জিনিস? ব্ল্যাক লাইভস ম্যাটার কি জিনিস? একটি পানীয়, বর্ণবাদ বিরোধী আন্দোলন, একটি গ্রন্থ নাকি একটি এনজিও? উত্তরটা হচ্ছে বর্ণবাদ বিরোধী আন্দোলন। ইউএসএ তে 2020 সালে ইউএসএ তে এই আন্দোলন শুরু হয় এবং এটি বর্ণবাদ বিরোধী আন্দোলন। মানে বারবারই একই কথা এসে যায়, মার্কিনীরা, আমেরিকানরা এত মানবতার কথা বলে, এত সাম্যের কথা বলে, এত বৈষম্যহীনতার কথা বলে, কিন্তু তারাই চরম বৈষম্য এবং চরম অমানবিক আচরণ করতে
সিদ্ধ হস্ত, ঠিক আছে। তো আমেরিকার যারা ফর্সা মানুষ তারা কালোদের দেখতে পারে না, মেনে নিতে পারে না মন থেকে। এই যে তাদের বর্ণবাদী আচরণ, এর কারণে 2020 সালে সম্ভবত একজন পুলিশের হাতে একজন কৃষ্ণাঙ্গ কালো দেখতে এরকম মানুষ নিহত হয়েছিল, পুলিশ গুলি করে মেরে ফেলেছিল। এরই প্রতিবাদে ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন শুরু হয়েছিল 2020 সালে। তাহলে এটি একটি বর্ণবাদ বিরোধী আন্দোলন। পরের প্রশ্ন, আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি? আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ এক, তাহলে রাশিয়া। আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ আমরা পড়লাম এখনই, যেটা কানাডা। আয়তনে বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ চীন। আয়তনে বিশ্বের চতুর্থ বৃহত্তম দেশ যুক্তরাষ্ট্র। আর পঞ্চম হচ্ছে ব্রাজিল, ঠিক আছে। জনসংখ্যা এবং আয়তনে বিশ্বের অন্তত প্রথম 5টি দেশের সিরিয়াল আপনাকে মনে রাখতে হবে, ঠিক আছে। এই সিরিয়ালটা মনে রাখবেন, অন্তত এই 5টা: 1 রাশিয়া, 2 কানাডা, 3 চীন, 4 যুক্তরাষ্ট্র, 5 ব্রাজিল। নেক্সট, হুতি কোন দেশ ভিত্তিক সংগঠন? হুতি হুতি হচ্ছে মূলত একটি গেরিলা সংগঠন, ঠিক আছে। হুতি একটি গেরিলা সংগঠন এবং এটি ইয়েমেন ভিত্তিক একটি গেরিলা সংগঠন। ইরান হুতি বিদ্রোহীদের মাধ্যমে মধ্যপ্রাচ্যে প্রক্সি যুদ্ধ পরিচালনা করে। খুবই ইম্পর্টেন্ট, হুতি কোন দেশ ভিত্তিক গেরিলা সংগঠন? ইয়েমেন ভিত্তিক, মনে রাখবেন। পরের প্রশ্ন, এবং এটি আজকের ক্লাসের শেষ প্রশ্ন, জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর কোথায় অবস্থিত? আমরা তো সবাই জানি যে জাতিসংঘের সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত, তাই না? জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত, এটা তো আমরা সবাই জানি। কিন্তু জাতিসংঘের ইউরোপেও আরেকটা সদর দপ্তর আছে, ইউরোপীয় ব্রাঞ্চ অফিস, ইউরোপীয় ব্রাঞ্চ হেড অফিস, ঠিক আছে। তো সেটি কোথায়? উত্তর জেনেভায় অবস্থিত। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত, মনে রাখতে হবে। কারণ জাতিসংঘের সদর দপ্তর সবাই জানি, এটা কমন প্রশ্ন। এই প্রশ্নটা একটু আনকমন, এটা অনেকেরই ভুল হতে পারে, সো এটা আমরা জেনে রাখবো। আচ্ছা, আপনারা অনেকে প্যারিস অ্যান্সার দিচ্ছেন, কিন্তু প্যারিস নয়, জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর জেনেভায়, ঠিক আছে। সদর দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। সদর দপ্তর প্রচুর, যে টপিকগুলো থেকে উত্তর ভুল হয় তার মধ্যে একটি হচ্ছে সদর দপ্তর। কোন সংগঠনের সদর দপ্তর কোথায়, এটা অনেক ভুল হয়। তো আপনারা হচ্ছে যে যারা প্যারিস অ্যান্সার দিচ্ছেন তারা আসলে ভুল করছেন। জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর হচ্ছে জেনেভায়। তো এরই মাধ্যমে আজকের দিনের 35টি প্রশ্ন শেষ করলাম। আশা করি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি আজকের দিনের 35টি প্রশ্ন এবং তার ব্যাখ্যা এবং তার গুরুত্ব। সবাই এই প্রশ্নগুলোর গুরুত্ব অনুধাবন করে প্রত্যেক দিন যে কাজটা করবেন, এই প্রশ্নগুলো পড়ার পাশাপাশি প্রিভিয়াস প্রশ্নগুলো রিভিশন দিবেন যেন ওগুলো ভুলে না যান, এবং ক্লাসগুলো শেষে যেন মানে দেখার সাথে সাথেই ঝটপট পরীক্ষায় গিয়ে এই প্রশ্নগুলো থেকে উত্তর করতে পারেন। এই সক্ষমতা, এই যোগ্যতা অর্জন করতে হবে। তো সবাই ভালো থাকেন। আজকে সায়েন্স স্যার এখানেই বিদায় চাইছি। দেখা হবে ইনশাল্লাহ আবারও পরবর্তী ক্লাসে পরবর্তী 35টি প্রশ্ন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।